গল্প শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে নুরুন্নাহার তিথি। অন্তিম পর্ব। দেখতে দেখতে ডিসেম্বর মাস। ইটালিতে শীত ঋতুর আগমন ঘটেছে। কয়েক জায়গায় তুষার বৃষ্টিরও খবর এসেছে। আরশির বসন্তের পর শীত ঋতু একটু বেশি পছন্দ। প্রেগন্যান্সির 4 মাসে পড়বে তার। বাংলাদেশ থেকে খবর এসেছে, আরশির বাবা মা, ভাই ভাবি সবার আগামীকাল ইটালির ফ্লাইট। এতে যেন আরশি আরো বেশি খুশি। নিজেদের থাকার অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টটা 1 মাস যাবৎ ফাঁকা। তাই সেটাই 1 মাসের জন্য ভাড়া নিয়ে নিয়েছে। আরশি বসে বসে শ্রাবণের সাথে ফোনে কথা বলছে আর ফ্রুট কাস্টার্ড খাচ্ছে। পাশে লিসা কানে ইয়ারফোন গুঁজে পড়ছে। তখন সোহা ছুটতে ছুটতে আসে। এসেই বলে, কালকে তুষার বৃষ্টি হবে। আরশি কথাটা শুনেই আনন্দে চিৎকার করে ওঠে। তারপর বলে, সত্যি? হ্যাঁ। মাত্রই আবহাওয়া নিউজে এলো। তাহলে কালকে? আরশির বলার মাঝে ফোনের অপর পাশ থেকে শ্রাবণ বলে ওঠে, এই তুমি কিন্তু কাল বেরোবে না। জানো কত অ্যাক্সিডেন্ট হয় তুষারপাত হলে। আরশি বিরক্ত হলো খানিক। ফের বলল, কিছুই হবে না। গতবার আমরা এই সময়ে কত ঘুরেছি জানেন। এখানে শীতকালে গাড়ির টায়ার অন্যরকম থাকে যাতে অ্যাক্সিডেন্ট ঝুঁকি কমে। যখন হালকা তুষারপাত হয় তখন রাস্তায় লবণ ছিটানো হয়। আর ভারী তুষারপাত হলে গাড়ি চলাচল বন্ধ থাকে। আমরা হেঁটেই যাওয়া আসা করি। তাও যাবে না। আরশি রেগে গেল। বলল, উফ, আপনি এমন করেন কেন? আমরা ক্লাস শেষে একটু রেস্টুরেন্টে যাব। বাঙালি রেস্টুরেন্ট। মোমো, কাবাব এসব খাবো। তারপর চলে আসবো। ঘরে এনে খাও। ফ্রোজেন সব তো পাওয়া যায়। আপনার যখন এসব খেতে ইচ্ছে করে, আপনি ঘরে বসে খান। নিজে তো কলিগ, ফ্রেন্ডদের নিয়ে পার্টিও করেন। আর আমি একটু বেরোলেই 10। এমনভাবে বলছেন, যেন আমি 9 মাসের প্রেগন্যান্ট। আর সব তুষারপাত আমার মাথার উপরই পড়বে। শ্রাবণ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, আঙ্কেল আন্টি যে আরো 2 দিন পর কেন যাবে, বুঝতে পারছি না। এখন উনারা ওখানে থাকলে তুমি শুধরে থাকতে। তোমার ফ্রেন্ডরা তোমার কি খেয়াল রাখে তা বুঝতেই পারছি। আরশি সোহাকে ইশারায় বলল, ওরা সাথে পড়ে কথা হবে। সোহাও মাথা নাড়িয়ে চলে গেল। আরশি লিসার দিকে একবার চেয়ে দেখল, লিসা পূর্বের ন্যায় আছে। এবার আরশি কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আপনি সবকিছুতে আমার ফ্রেন্ডদের কেন টানেন বলেন তো? আপনার কি মনে হয়, আমরা সব সময় ঘোরাফেরাই করি? শ্রাবণের জবাব,
না, আমি বলতে চাইছি। আরশি ফের বলে ওঠে। বুঝেছি আমি। আমরা কিন্তু খুব একটা রেস্টুরেন্টে যাই না। আমি ছাড়া আমার ফ্রেন্ডরা সবাই পার্ট টাইম জব করে। কেউ অনলাইনে রাইটিং সাইটে রিসার্চ আর্টিকেল লেখার জব করে, তো কেউ বিভিন্ন শপে স্বল্প সময়ের জন্য। আমিও করেছিলাম, বাংলাদেশ থেকে ফিরে আর করিনি। শ্রাবণ এবার হার মেনে নেয়। আচ্ছা ঠিক আছে, যাও কিন্তু কেয়ারফুল থাকবে। হুম। আপনাদের যে আজ নাইট ক্লাবে পার্টি আছে, যার জন্য জলদি অফিস থেকে ফিরেছেন, সেখানে আবার ড্রিঙ্ক করবেন না তো? আরে ধুর। আমরা আমাদের সেকেন্ড প্রজেক্ট শেষ করার খুশিতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আয়োজনটা করেছে আমার কলিগরাই। এখন আমি না গেলে খারাপ দেখায়। বুঝেছি। আপনি কত লাকি দেখেছেন, আমি আপনার উপর রাগঢাক দেখাই না। আমি মনে করি, আপনি যে আমাকে জানিয়েছেন, এটাই মেইন। আমাকে না জানিয়েও তো যেতে পারতেন। আর আমি আপনাকে জানালেই আপনি খালি না করেন। ওহ, তোমার ভালোর জন্যই তো। হয়েছে। এবার ফ্রেশ হন। অফিস থেকে ফিরেই কথা বলতে লেগে গেছেন। আমিও ঘুমাবো। অনেক রাত হয়েছে। শ্রাবণ ঘড়িতে সময় দেখে। তাদের রাত 9টার দিকে পার্টি শুরু হবে। তাই বলে। গুড নাইট। আর হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলতে ভুলেই গেছি। ফেব্রুয়ারিতে আমি আসছি। তখন 2 মাসের ছুটি তো 1 মাস কাটিয়েছি। সেটাই সাথে এক্সট্রা 1 মাস বাড়িয়ে ইটালিতে আসব। আরশি অবাক হয়ে বলে। আপনাকে এত ছুটি ওরা কিভাবে দেয়? দেয়। কারণ আমি এই অফিসে প্রায় 2.5 বছরের মতো আছি। আমি ছুটি কাটাইনি। বছরে একটা লিমিটেশন ছুটি থাকলেও আমি সেগুলো নেইনি। আর রইল ঘোরাঘুরি, সেসব তো মাস্টার্স করাকালীন করেছি। ওহ, ভালো। তবে আমার মনে হয় ছুটিটা ফেব্রুয়ারির লাস্টে নিয়েন। ডেলিভারি যদি জলদি হয় তাহলে তখন থাকতে পারবেন। ভেবে দেখি। ততদিনে তোমার কন্ডিশনেও বোঝা যাবে। এখন রাখছি। তুমি ঘুমাও। রাত জেগো না। এরপর আরশিও বাই বলে ফোন রেখে পানি খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়াশোনা করছে আরিয়া। হঠাৎ তলপেটে সামান্য ব্যথা শুরু হয়। আরিয়া ওয়াশরুমে গিয়ে দেখে সামান্য ব্লিডিং হচ্ছে। তাতেই আরিয়া ভয় পেয়ে যায়। আরিয়া আশিককে চিৎকার করে ডাকে। আশিক পড়ছিল। 11টায় তাদের পরীক্ষা। ঘন্টা খানেক পরে তারপর ভার্সিটিতে যাবে। আরিয়ার চিৎকার শুনে আশিকও কিছুটা ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমের কাছে যায়।
তারপর দরজায় নক করে উৎকণ্ঠিত হয়ে শুধায়, কি হয়েছে? তুমি ঠিক আছো? আরিয়া দরজা খুলে বলে, আশিক, আমি এখনই ডাক্তারের কাছে যাব। আমার ভয় করছে। কেন, কি হয়েছে? ব্লিডিং হচ্ছে। আশিক আরও ঘাবড়ে যায়। আরিয়ার এখন সেকেন্ড ট্রাইমেস্টার চলে। আশিক জিজ্ঞাসা করে, বেশি হচ্ছে? পেইনও হচ্ছে? পেইনও একটু হচ্ছে। ব্লিডিংও একটু হচ্ছে। একটু অপেক্ষা করো, আমি খালামণিকে বলি। খালামণির পরিচিত গাইনোকোলজিস্ট আছে। তোমাকে বারবার বলি, এত টেনশন নিও না। কাল জোর করে পরীক্ষা শেষে ঝাল ফুচকা খেলে। আমার কথাই শুনো না তুমি। আরিয়া চোখ বন্ধ করে বলে, যা করার তাড়াতাড়ি করো। আমাদের 10টার দিকে ভার্সিটিতেও যেতে হবে। আরিয়াকে বিছানায় বসিয়ে আশিক তার খালামণিকে বলতে যায়। মিসেস নেহা ও মুশফিকা চা খাচ্ছিল। আশিককে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে মুশফিকা বলে, আস্তে নামো। আশিক হড়বড়িয়ে বলে, আরিয়ার ব্লিডিং হচ্ছে। খালামণি, তুমি তোমার পরিচিত গাইনোকোলজিস্টকে বলে ইমার্জেন্সি একটু চেক আপ করতে আসতে বলো না। মিসেস নেহা ও মুশফিকা উভয়েই ঘাবড়ে যায়। মিসেস নেহা উৎকণ্ঠা নিয়ে শুধায়, বেশি পেইন হচ্ছে না তো? বলল তো সামান্য। আমি এখনই কল করছি। মুশফিকা ইতোমধ্যে আরিয়ার কাছে চলে গেছে। আরিয়া ভয়ে বারবার পানি খাচ্ছে। মুশফিকা বলে, তুমি শান্ত হও। টেনশন কমাও। কিছু হবে না। মাঝে মাঝে এমন হয়। আমার ভয় করছে অনেক। আমার বেবি। আরিয়া বলতে বলতে কেঁদে ফেলেছে। মুশফিকা ওকে শান্ত করতে ব্যস্ত। মিসেস নেহা ড্রাইভারকে গাড়ি বের করতে বলে আরিয়ার কাছে আসেন। তিনিও আরিয়াকে শান্ত থাকতে বলছেন। অতঃপর আরিয়াকে নিয়ে উনারা হসপিটালের উদ্দেশ্যে রওনা করে। যথারীতি ডিনার শেষে শ্রাবণ ও তার কলিগরা পানীয় পান করছে। শ্রাবণ কোকের গ্লাস নিয়েছে। বাকিরা অ্যালকোহল নিয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ শ্রাবণের শরীর খারাপ লাগলে সে বলে, হেই গাইজ, আই অ্যাম ফিলিং আনকমফর্টেবল। আই অ্যাম ফিলিং আ হেডেক এন্ড আ লিটল ডিজি। ইরিনা সন্দিহান কণ্ঠে বলে, বাট ইউ টেকিং কোক অনলি। শ্রাবণ মাথায় হাত দিয়ে বলে, ইয়াহ বাট আই অ্যাম নট ফিলিং ওয়েল। আই ওয়ান্ট সাম রেস্ট। তখন ইরিনার বয়ফ্রেন্ড বলে, ওকে, ইউ ক্যান টেক রেস্ট ইন হোটেল রুম। শ্রাবণ সম্মতি দিলে ওয়েটারকে ডেকে একটা রুম বুক করে।
শ্রাবণ সেখানে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও যায়। ডাক্তার আরিয়াকে চেক আপ করে বলেন, আপনাকে সাবধানে থাকতে হবে। তেমন কোনো সমস্যা হয়নি। তবে এই ধরনের সমস্যাতে কিন্তু মিসক্যারেজও হয়। কিছু মেডিসিন দিচ্ছি। ডাক্তারের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। অতঃপর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে মিসেস নেহা বলেন, দেখলি, এত বলি সাবধানে থাক, শুনিস তো না। আরিয়া মন খারাপ করে বলে, সব শুনবো। হুম, এখন ভার্সিটিতে যা, টেনশন করবি না। এই আশিক, তোরা গাড়িতে করে যা, আমি আর মুশফিকা রিকশা করে চলে যাব। আশিক মাথা দুলিয়ে আরিয়াকে নিয়ে গাড়িতে ওঠে। সকালে প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে ঘুম থেকে উঠে শ্রাবণ। চোখ মেলে নিজের আশেপাশে নজর বুলানোর সময় পাশে ইরিনাকে ঘুমন্ত অবস্থায় দেখে প্রথমে কিছুটা অবাক হয়। তৎপর মস্তিষ্ক বিষয়টা ভালোভাবে লক্ষ্য করলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে সে। গতকাল রাতের তার যতটুকু মনে আছে, তাতে সে রুমে একা এসেছিল, রেস্ট নিতে এসেছিল। তাহলে এখানে ইরিনা কিভাবে এলো? ইরিনার তো এখানে আসার কথা না। হঠাৎই ফ্লোরে নজর গেলে দেখতে পায়, গতকাল ইরিনার পরনের টপ ও শ্রাবণের শার্ট নিচে পড়ে আছে, যা দেখে শ্রাবণের অক্ষিযুগল বৃহদাকার ধারণ করেছে। তার ভয় হতে শুরু করে। শরীর বেয়ে শীতল ঘম্রস্রোত বয়ে যাচ্ছে। সে যা সন্দেহ হচ্ছে তা যদি হয়। তৎক্ষণাৎ সে বিছানা ছেড়ে উঠে নিজের মাথার চুল ধরে টানতে থাকে। অতঃপর শার্টটা উঠিয়ে তাড়াহুড়ো করে পরে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণ বেরিয়ে যেতে ইরিনো বয়ফ্রেন্ড ওয়াশরুমের দরজার আড়াল থেকে বের হয়। শয়তানি বাঁকা হেসে নাহিদকে মেসেজ করে দেয়, অল ডান। অপরদিকে নাহিদ সিলেটে নিজের বেডরুমে বসে উচ্চস্বরে হাসছে। কিছুক্ষণ পর নিজে নিজেই হিসহিসিয়ে বলতে থাকে, আমি জানি মিস্টার শ্রাবণ, আপনি ইনোসেন্ট। কিন্তু আপনার আপনজনেরা জানবে আপনি ক্যারেক্টারলেস। এন্ড ইউর প্রেগন্যান্ট ওয়াইফ। ও ফার্সি। নিজের হাজব্যান্ডের এমন অন্তরঙ্গ ভিডিও যখন দেখবে, তখন তোমার রিয়াকশন কেমন হবে? আমার তো সামনাসামনি লাইভ সেটা দেখতে ইচ্ছে করছে। কি করব? কি করব? নাহিদ আবার উচ্চস্বরে হাসতে শুরু করে। এই সময় নাহিদের আচরণ দেখে যে কেউ বলবে নাহিদ মানসিকভাবে বিপর্যস্ত। হিংস্র হয়ে উঠেছে সে। আরশি সকাল থেকে খুব ফুরফুরে মেজাজে আছে। তাদের অ্যাপার্টমেন্টের বাহির থেকে সব বরফে আবৃত। ভার্সিটিতেও আজ ক্লাস কম। দুপুরে ওরা সবাই বাঙালি রেস্টুরেন্টে খিচুড়ি ও গোশত ভুনা খেতে এসেছে। মোনা, লিসা, হ্যারি, পিটার এরা সবাই বিদেশি হয়েও আরশি ও সোহার সাথে বাঙালি খাবার খুব মজা করে খায়। হ্যারি একটু ঝাল কম খায়।
তাই সে ঝড় কম নেয়। বাকিরা ভালোই ঝাল খেতে পারে। ওরা 6 জন খুব আনন্দে সময়টা পার করল। বিকেলে এই রেস্টুরেন্টেই মোমো খেতে আসবে। এখন ভার্সিটিতে গিয়ে ল্যাবের কাজ করবে। সন্ধ্যা হতেই অ্যাপার্টমেন্টে ফিরে আরশি নিজের ফোন চেক করে হতাশ হয়। শ্রাবণ বলেছিল আজ তার অফিস নেই। তাহলে একবারও কল করল না। বিকেলে বেরোনোর আগে আরশি চেক করেছিল, শ্রাবণ অনলাইনে নেই। মেসেজ করেছিল, সেটাও সিন করেনি। আরশি একটা আপেল খেতে খেতে সোহাকে বলে, তোর জিজু আজ আমাকে ভুলেই গেছে। গতকাল রাতে কত সতর্ক বাণী শুনিয়েছিল, অথচ আজ একটা বারো কল, মেসেজ কিচ্ছু না। সোহা মজা করে বলল, এই ভাইয়ার আবার অ্যালকোহলের নেশা আছে নাকি? বললি তো, কাল নাকি পার্টি ছিল। আরশি হেসে উড়িয়ে দিয়ে বলে, আরে না, উনার এসবের নেশা নেই। ভার্সিটিতে থাকতে সিগারেটের নেশা হয়েছিল। আমার ভাইয়েরও। ওরা তো আমাদের বাড়িতেই বেশি আড্ডা দিত। তো আমি একদিন ভাইয়ার রুম গুছাতে গিয়ে খাটের দেয়ালের সাইডের কর্নারে সিগারেটের একটা অংশ পেয়েছিলাম। তারপর সেই নিয়ে যা কাণ্ড। উনার পরিবার, আমার পরিবার মিলে এমন ধলাই দিল যে ছাড়তে বাধ্য হয়েছে। উনাদের তখন টাকা গুনে গুনে দিত। যাওয়ার ভাড়া, আসার ভাড়া, আর খাওয়ার জন্য বাসা থেকে খাবার দিত। তুই বল, ছেলে মানুষকে এভাবে কেউ টাকা দেয়? এই অত্যাচারে বেচারারা সিগারেট ছেড়েছে। এরপর কলিও বলল যে ভাইয়া আর সিগারেট খায় না। সোহা বলল, তাহলে তো ভালোই। তবে পার্টির ব্যাপার তো, ভুল বশত খেয়ে ফেলতে পারে। তুই এইসব চিন্তা করিস না। আজ তো আঙ্কেল আন্টিদের ফ্লাইট। পাশের ফ্ল্যাটটা একটু ক্লিন কি করাবি না? তাই তো, ক্লিনার আন্টিকে কল করে বলতে হবে। কাল সকাল সকাল যেন এসে ক্লিন করে দিয়ে যায়। আর পিটার না বলেছিল, 2টা ম্যাট্রেসের ব্যবস্থা করে দিবে। মনে করা পিটারকে। আরশি পিটারকে কল করে। শ্রাবণ সকাল থেকে এখন দুপুর, নিজের রুম থেকে বেরোয়নি। ফোনও অফ করে রেখেছে। তার খুব ভয় হচ্ছে। এসব আরশি জানলে। শ্রাবণের আরেক ফ্ল্যাটমেট গ্রিন এসে লাঞ্চের জন্য ডেকে গেছে। কিন্তু শ্রাবণের হুঁশ নেই। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল। শ্রাবণের হাঁসফাঁস লাগছে। সে বেহুশ অবস্থায় একটা মেয়ের সাথে অন্যায় করেছে, এটা যতবার ভাবছে ততবার নিজেকে জঘন্যতম মানুষ মনে হচ্ছে তার। অনেক সাহস করে সে ফোন হাতে নিয়ে আরশিকে কল করল। আরশি ল্যাপটপে রিসার্চের টপিকের সার্চ করছিল, শ্রাবণের কল আসাতে ল্যাপটপ অফ করে বসল। রিসিভ করে নিজেই প্রথমে বলল, কাল পার্টিতে বুঝি অনেক টায়ার্ড হয়ে গেছিলেন?
সারাদিনে আপনার কোনো খোঁজ নেই। শ্রাবণ ঢোক গিলে ভাঙা স্বরে বলল, আরশি আমি। শ্রাবণের কণ্ঠে অস্বাভাবিকতা বুঝতে পারে আরশি। সে চিন্তিত হয়ে শুধায়, কি হয়েছে? আপনার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ আপনার? শ্রাবণের এখন অসহ্য রকমের কষ্ট হচ্ছে, ভয়ও হচ্ছে। বারবার মনে হচ্ছে আরশি তাকে ছেড়ে চলে যাবে। সে লয়াল হতে পারেনি। এসব ভাবনাগুলো তার মস্তিষ্ককে কুরে কুরে খাচ্ছে। আরশি জবাব না পেয়ে ফের জিজ্ঞাসা করে, শ্রাবণ, কি হয়েছে? কথা বলছেন না কেন? শ্রাবণ এবার আকুল স্বরে বলে, তুমি আমায় ভালোবাসো তো? সব পরিস্থিতিতে আমার সাথে থাকবে তো? আরশি অবাকের সাথে বিভ্রান্ত হয়। জবাবে বলে, অবশ্যই ভালোবাসি। আপনি এভাবে বলছেন কেন? কিছু হয়েছে? অফিসের ঝামেলা? তুমি সব সময় আমার সাথে থাকবে সেটা বলো। আরশি বুঝতে পারছে না শ্রাবণ এরকম কেন করছে। শ্রাবণকে শান্ত করতে বলে, আমি আপনার সাথেই তো আছি। বাহ্যিকভাবে দূরে হলেও মানসিকভাবে আমরা কাছে। এখন আপনি বলুন, আপনি এমন করছেন কেন? শ্রাবণ হড়বড়িয়ে বলে, কিছু না, কিছু না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। জানি তো। আপনি আমাকে নিয়ে এই ভয় পাওয়াটা কমান তো। এত চিন্তা করতে আছে। কালই তো আব্বু আম্মু, ভাইয়া ও কলি আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন। শ্রাবণ ভীতু স্বরে ফের শুধায়, যদি কোনোদিন জানো আমি মানুষটা ভালো না, তখন কি আমায় ছেড়ে যাবে? আরশির এবার আরো চিন্তা হচ্ছে। শ্রাবণকে এভাবে কথা বলতে সে আগে শোনেনি। আজকের ব্যবহার স্বাভাবিক না। আরশি বলে, সময় কাকে কোথায় এনে দাঁড় করাই তা কেউ জানে না। আমিও জানি না। তবে আপনার সম্পর্কে না জেনে তো আমি বিয়েতে রাজি হইনি। আর বারবার ছেড়ে যাওয়ার কথা বলছেন কেন? নিজেকে এমন ভাবে রাখুন যাতে এই প্রশ্নটাই আপনার মনে না আসে। আপনার কথাবার্তাতে কেমন ভীতু ভাব শোনা যাচ্ছে। কিছু হয়েছে? বলুন না। শেয়ার করলে হালকা হতে পারবেন। শ্রাবণ একটু সময় নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। অতঃপর বলে, আমার শরীরটা ভালো লাগছে না। ঘুমাবো। তুমি চিন্তা করো না। একটা খারাপ স্বপ্ন দেখে তোমাকে কল করেছিলাম। ওহ আচ্ছা। খারাপ স্বপ্ন দেখলে 3 বার আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তাহলে এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিম হাদিস 2262। হুম।
রাখছি। তুমি টেনশন করো না। এভরিথিং ইজ ফাইন। আরশি নীরবে হাসল। শ্রাবণও কল ডিসকানেক্ট করে কিছুক্ষণ বসে থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করতে গেল। পরের দিন আরশির বাবা মা, ভাই ভাবি সবাই এসে পৌঁছেছে। সবাইকে দেখে আরশি অনেক খুশি। মিসেস আশালতামের জন্য দেশ থেকে এত এত খাবার, আচার, নাড়ু, শীতের পিঠা বানিয়ে এনেছেন। সেসব এখন লাগেজ থেকে বের করছেন। জামা কাপড় বলতে শীতের পোশাক দু-একটা আর নিত্যদিনের পরনের কাপড় এনেছেন। এখান থেকে যা লাগে কিনে নিবেন বলে বেশি কাপড় আনেননি। মোনা, লিসা, সোহাকেও মিসেস আশালতা নিজের মেয়ের মতো আদর করে পিঠেপুলি খেতে দিয়েছেন। পুরো অ্যাপার্টমেন্টে যেন উৎসবের আমেজ। মিসেস আশালতা হ্যারি ও পিটারকেও ফোন করে আসতে বলেছেন। এই ভিনদেশে এরাই তো তার মেয়ের সুখ দুঃখের সঙ্গী। ওদিকে নাহিদ-এর মাধ্যমে ইরিনা ও ইরিনার বয়ফ্রেন্ডের ক্লিপ এডিট করে শ্রাবণকে বসিয়ে দিয়েছে। ভিডিওটা দেখে খালি চোখে একদম রিয়েল লাগছে। আপত্তিকর অংশগুলো ইরিনার বয়ফ্রেন্ড ব্লার করেই পাঠিয়েছে। নাহিদ এডিট করা ভিডিওটা প্লে করে সব ঠিক কিনা চেক করে নিল। আরও দু-একদিন পর এটা আরশির কাছে পৌঁছাবে। আরও কয়েকটা দিন পেরিয়ে গেছে। আরশি তার বাবা মায়ের সাথে সময়টা বেশ ভালোই কাটাচ্ছে। শ্রাবণের সাথে এখন বেশি কথা হয় না। শ্রাবণী বলতে চায় না। কাজের চাপ, ব্যস্ততা দেখিয়ে কথা তাড়াতাড়ি শেষ করতে চায়। কিন্তু আরশি এখন ইচ্ছে করে গভীর রাত অবধি শ্রাবণের গিটার বাজানো শুনবে। বৃষ্টির রাতে দুজনে ফোনের দুই পাশে নীরব বসে থাকবে। কিন্তু শ্রাবণ ব্যস্ত বলে সে তাও মেনে নিয়েছে। অন্যদিকে শ্রাবণ অফিসে এখন চুপচাপ থাকে। বসকে বলে গ্রুপ চেঞ্জ করেছে। সে কোনোভাবেই ইরিনার মুখোমুখি হতে চায় না। কিন্তু ইরিনা হঠাৎ শ্রাবণের এই ববলের কারণ বুঝতে পারছে না। শ্রাবণ যেন তাকে দেখেও দেখে না এমন ভাব ধরে পাশ কাটিয়ে চলে যায়। ইরিনা আজ ভেবেছে শ্রাবণের অফিস রুমে গিয়েই কথা বলবে। অতঃপর লাঞ্চের পরপরই গেল। শ্রাবণ দরজায় নক পেয়ে ভেতরে আসতে বলে, তারপর ইরিনাকে দেখে ফাইলের দিকে মনোযোগ দিল। ইরিনা চেয়ার টেনে বসে বলে, হোয়াট হ্যাপেন্ড, শ্রাবণ? শ্রাবণ অনিচ্ছা সত্ত্বে প্রত্যুত্তর করল কিন্তু তাকালো না। নাথিং। ইউ আর ইগনোরিং মি। টেল মি হোয়াট হ্যাপেন্ড। শ্রাবণ বুঝতে পারছে না, ইরিনা এত স্বাভাবিক কিভাবে। শ্রাবণ জিজ্ঞাসা করল, ইউ ডোন্ট রিমেম্বার এনিথিং? ইরিনাও পাল্টা প্রশ্ন করে, রিমেম্বার হোয়াট? শ্রাবণ সন্নিগ্ধ দৃষ্টিতে ইরিনার দিকে চেয়ে আছে। ইরিনা হাত নাড়িয়ে শ্রাবণের দৃষ্টি ফেরালে শ্রাবণ বলে, ফরগেট ইট। আই হ্যাভ লটস অফ ফাইল টু চেক। ইউ প্লিজ গো। ইরিনা কিছু বলতে নিবে, তার আগেই শ্রাবণ বলে, প্লিজ। অতঃপর ইরিনা বেরিয়ে যায়।
শ্রাবণের কেবিন থেকে বেরোতেই ইরিনার সামনে আসে ইরিনার বয়ফ্রেন্ড শার্লক। ইরিনাকে মন খারাপ করে দেখে শার্লক শুধায়, হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট নো। হিজ বিহেভিয়ার ইজ সো মিস্টেরিয়াস। হি ইজ রুড টু মি। শার্লক বাঁকা হাসে। ফের নিজের মুখশ্রীতে চিন্তিত ভাব এনে বলে, মেবি হি ইজ আপসেট। লেট ইট গো। ইরিনা, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ইরিনা জিজ্ঞাসু নয়নে তাকায়। শার্লক বলে, কাম উইথ মি। এরপর ওরা দুজন ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। শার্লক ইরিনাকে একটা ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। ইরিনা তা দেখে বলে, হোয়াই ডিড ইউ ব্রিং মি হেয়ার? শার্লক অ্যাপার্টমেন্টটার একটা জানালা খুলে বলে, ইটস আওয়ার অ্যাপার্টমেন্ট। ইরিনা অবাক হয়। ফের শুধায়, রিয়েলি? বাট হাউ? ইউ said, after 1 year we would buy a small apartment. Yes. But I brought it now. Aren't you happy? ইরিনা হাসার চেষ্টা করল। এত টাকা শার্লক কোথায় পেল সেটাই তাকে ভাবাচ্ছে। আজ ছুটির দিন। ছুটির দিনে আরশি ও তার 3 বান্ধবী মিসেস আশালতার সাথে রান্না করছে। মিসেস আশালতাও আজ বাঙালি খাবারের বাহার করতে চাইলেন। লিসার রান্নার হাতের পারদর্শিতা দেখে মিসেস আশালতা অবাক। লিসা অনেক রান্নাই পারে। এমনকি ছোট মাছ দিয়ে টমেটো ও বেগুনের ঝোল তরকারিটাও পারে। মিসেস আশালতা বলে, লিসা, হাউ ডু ইউ লার্ন ইট? লিসা হেসে বলে, আশিকে দেখেছি। তুমি বাংলা বলতে পারো। ট্রাইং বাট নট প্রপারলি। আরশি ডালের তরকা দিতে রসুন কাটতে কাটতে বলল, মা, ও খুব জলদি শিখে। বাংলা অনেকটাই বুঝে, তাও আমরা ওর সামনে ইংলিশে বলি। ও এমনিও কম কথা বলে। মিসেস আশালতা খুশি হয় বলেন, ভীষণ মিষ্টি মেয়ে। সোহা রান্নাঘরে বসে বসে চিপস খাচ্ছিল। সেই লিসার জন্য কমপ্লিমেন্ট শুনে বলল, আমি কেমন আন্টি? আমি একটু বেশি কথা বলি, তবে গুড গার্ল তাই না? সবাই হেসে ফেলল। মিসেস আশালতা বলেন, দুষ্ট মেয়ে তুমি। নট ডান, আন্টি। আরশি বলে, জানো মা, মোনা আমাকে মাঝে মাঝেই বলে আমি যেন ওর সাথে রুম এক্সচেঞ্জ করি। সোহার ননস্টপ কথা বলার জন্য মোনা নাকি তাল মেলাতে পারে না। মোনা বলে, সি ইজ সো টকেটিভ। আবারও হাসির ফোয়ারা বয়। তন্মধ্যে আরশি ডালে তরকা দিয়ে সব খাবারের ছবি তুলে শ্রাবণকে পাঠিয়ে দেয়। আরিয়ার সব পরীক্ষা শেষ। সে এখন অলস হয়ে ঘরে শুয়ে বসে থাকছে। আশিক এইচএসসি পরীক্ষার্থীদের একটা কোচিংয়ে পড়ায়।
আর দুটো এইচএসসি দিবে ছেলেকে পড়ায়। আজ মুশফিকা সকাল থেকে আরিয়ার সাথে আড্ডা দিতে আসেনি। প্রতিদিন এসে গল্প করে, একসাথে কিছু নাটক দেখে। আজ না আসাতে আরিয়া নিজেই মুশফিকার রুমের দিকে যায়। মুশফিকা ও নাহিদের রুমে যেতে সিঁড়ি পেরোতে হয়। আস্তে আস্তে সিঁড়ি পেরিয়ে রুমের সামনে যেতেই দেখে দরজা চাপানো। নাহিদ বাড়িতে থাকলেই মুশফিকা দরজা লক করে। তাছাড়া ঘুমানো ছাড়া লোক করে না। সার্ভেন্টরাও উপরে এদিকে আসে না। উপরের ফ্লোরে 3টা রুম। একটাতে গেস্টের জন্য, আরেকটা মিস্টার হাসান লাইব্রেরি করে রেখেছে। আরিয়া নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, দেখে মুশফিকা রুমে নেই। আরিয়া ফিরে আসতে নিলে বারান্দার চৌকাঠের কাছে শাড়ির আঁচল দেখা যাচ্ছে। আরিয়া এগিয়ে যায়। বারান্দার কাছে যেতেই দেখে মুশফিকা হাঁটুতে মুখ গুজে আছে। কিছুক্ষণ পরপর তার শরীর কেঁপে উঠছে। মনে হচ্ছে কাঁদছে। আরিয়া সাবধানে বসল। তারপর মুশফিকার কাঁধে হাত রেখে বলল, আবু। মুশফিকা তৎপর হয়ে মাথা তুলে, অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নিয়ে হাসার চেষ্টা করে বলে, তুমি এখানে? তুমি আজ আমার সাথে গল্প করতে গেলে না? আন্টিরও শরীর ভালো না বলে ঘুমাচ্ছেন, তাই আমি এলাম। তুমি এই ঠান্ডার মধ্যে শীতের কাপড় ছাড়া বারান্দায় বসে আছো যে? এমনি। ভালো লাগছিল না? তুমি উঠো। ফ্লোরে বসেছো কেন? উঠো উঠো। মুশফিকা তাড়াহুড়ো দেখালে আরিয়া ওর হাত চেপে ধরে। ফের শুধায়, কাঁদছিলে তুমি? কি হয়েছে? মুশফিকা হাসার চেষ্টা করে বলে, কিছু হয়নি। কি হবে আর? কিছু তো হয়েছে। নাহিদ কিছু বলেছে? নাহিদ? না। সে তো আমাকে এখন কিছু বলতে চায় না। আরিয়া আবার শুধায়, একটা সত্যি কথা বলো তো, অনেকদিন যাবৎ জিজ্ঞাসা করব করে করিনি। নাহিদ তোমাকে বিয়ে করলো কেন? 1 মাসের বেশি সময় যাবৎ নাহিদ সিলেটে আছে। সেটাই বা কেন? এর আগে নাহিদ আমায় বলেছিল, তার কাজ এসবে তেমন মন নেই। কিন্তু এখন ভিন্ন চিত্র। মুশফিকা অসখুশ করছে। তার খুব বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ভয়ও হচ্ছে। নাহিদ দিন দিন সাইকোতে পরিণত হয়েছে। যদি জানতে পারে সে আরিয়াকে বলে দিয়েছে, তবে কি যে করে বসে। মুশফিকাকে অন্যমনা দেখে আরিয়া ফের ডাকে, আবু। বলো। মুশফিকা ঢোক গিলে বলে, শুনো, সব সময় আমরা যা দেখি, সব কিন্তু সত্যি হয় না। আমাদেরকে সত্যির মতো করে দেখানো হয়। আরিয়া বিভ্রান্তির দৃষ্টিতে তাকায়। তারপর প্রশ্ন করে,
এটা আমি জানি, কিন্তু তুমি কি বুঝালে? কিছু না। বাদ দাও। রুমে চলো। মায়ের কাছেও যাওয়া হয়নি আজ। মুশফিকা নিজে উঠে আরিয়াকে ধরে ওঠায়। তারপর মুশফিকা আরিয়াকে নিজের সাথে আসতে ইশারা করে। ইটালিতে রাত প্রায় 1টা। আরশি রিসার্চের বিষয় নিয়ে ল্যাপটপ সামনে নিয়ে বিছানায় ঢেলান দিয়ে বসে আছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি। কাজ করার ফাঁকে একটু বিরতি নিয়ে ফোন হাতে নিয়েছে। শ্রাবণকে অনলাইন দেখে সরাসরি কল করে বসে। 2বার রিং হতে শ্রাবণও রিসিভ করে। সালাম বিনিময়ের পর আরশি জিজ্ঞাসা করে, কি করছেন? শ্রাবণ মুখ ফসকে বলে ফেলে, জব খুঁজছি। আরশির কপাল কুঁচকে আসে। সে সন্দিহান হয়ে শুধায়, মানে, জব খুঁজছেন কেন? শ্রাবণ আমতা আমতা করতে বলল, আসলে। কি আসলে? এত ভালো জব থাকতে আবার জব খুঁজছেন? আমি চাইছি তোমার কাছাকাছি চলে আসতে। তাই খুঁজছি। আরশি অবাক হলো যেন। সে বলল, আমার কাছে চলে আসতে হুট করে জব ছেড়ে দিবেন? আমি তো কয়েক মাস পর দেশে ফিরে যাব। সত্যি করে বলুন তো, কি হয়েছে? অনেকদিন যাবত আপনার কথা, আচরণে স্বাভাবিকতা নেই। কিছু তো হয়েছে। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। শ্রাবণ মুখে হাত দিয়ে চুপ করে বসে আছে। আরশি ফোন কেটে ভিডিও কল দিল। শ্রাবণ রিসিভ করে নীরব হয়ে বসে আছে। আরশি প্রশ্ন ছুড়ে, কিছু লুকাচ্ছেন আপনি? প্রতিদিন আপনার এমন ক্লান্ত, তেজহীন মুখ দেখতে দেখতে এতটুকু বুঝেছি, খুব বড় কিছু হয়েছে। বলুন না। শ্রাবণ এবার নিজেকে শক্ত রাখতে পারল না। আচমকা কেঁদে ফেলল। শ্রাবণকে আচানক কাঁদতে দেখে আরশি অবাক তো বটেই, ঘাবড়েও গেছে। পুরুষ মানুষ নাকি অপরাগ না হলে কাঁদে না? আরশি ভীতু স্বরে শুধায়, বলুন না। কাঁদছেন কেন? শ্রাবণ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে মাথা নিচু করে ভেজা কণ্ঠে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমার মনে অন্য নারী নেই। সযোগজ্ঞানে আমি তোমাকে ছাড়া অন্য নারীকে নিয়ে অযাচিত কিছু চিন্তাও করি না। শ্রাবণের কথাগুলো অন্য সময় শুনলে আরশি হয়তো মনে মনে প্রফুল্ল হতো, কিন্তু এখন তার ভীতি কাজ করছে। অশনি সংকেতের আশঙ্কা করছে হৃদয়। যা সে সবচেয়ে বেশি ভয় পায়, সেরকম কি কিছু? অস্থির হয় আরশি। শ্রাবণকে আবার নিশ্চুপ দেখে অধৈর্য স্বরে বলে ওঠে, এসব কেন বলছেন? কিছু লুকাবেন না। আমি মিথ্যা পছন্দ করি না। শ্রাবণ দৃষ্টি নত করে অপরাধীর সুরে বলে, ওই রাতে পার্টিতে ডিনার শেষে কোলা খাওয়ার পর কি হয়েছে আমার মনে নেই।
আমার শরীর খারাপ করাতে আমাকে লোক সাময়িক রেস্টের জন্য একটা রুম বুক করে সেখানে রেস্ট নিতে বলে। তারপর আমার কিছু মনে নেই। সত্যি বলতে কিছু মনে নেই। আমি জানি না কিছু। মেয়েটাকে। আরশির নির্জীব স্বর যেন শ্রাবণের হৃৎপিণ্ডে হাতুড়ি পেটা করছে। শ্রাবণ বলতে চাইল, আমি সত্যি কিছু। ফের একই প্রশ্নে থামতে বাধ্য হল শ্রাবণ। দুই পক্ষেই এখন নীরবতা। লিসা পাশে ঘুমানো ছিল। সে আধখোলা চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? আরশি মাথা নাড়ায়। শ্রাবণের থেকে জবাব না পেয়ে ফের ধীর স্বরে শুধায়, মেয়েটাকে? শ্রাবণ। ইরিনা। শ্রাবণের থেমে থেমে বলা নামটা শুনে আরশি কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুধু বলল, অহ, অনেক রাত হয়েছে, ঘুমাবো আমি। বলেই কল কেটে সুইচ অফ করে দেয়। অতঃপর কম্বল নিয়ে শুয়ে পড়ে। এই আধার রাত, নীরবতা, মাথার নিচের বালিশ ও কম্বলই সাক্ষী থাকবে নয়ন যুগলের বোবা যন্ত্রণা। কণ্ঠ দিয়ে বের হতে না পারা বোবা যন্ত্রণা। নাহিদের আগামীকাল ইটালি ফ্লাইট। সে আজ বাড়িতে এসেছে। ছেলেকে অনেকদিন পর হাসিখুশি দেখে মিসেস নেহা আগ্রহ নিয়ে ছেলের পছন্দের রান্নাগুলো করছেন। আরিয়া নিজের ঘরে ঘুমাচ্ছে। মুশফিকা চুপি চুপি নিজের বেডরুমে ঢুকে নাহিদ ঘুমিয়েছে কিনা দেখে নিল। সন্ধ্যায় কফির সাথে 2টা ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। কারণ সে জানে একটা ট্যাবলেটে নাহিদের ঘুম আসে না। এখন এসে নাহিদকে ঘুমন্ত দেখে কাপা কাপা হাতে নাহিদের ফোনটা নিল। নাহিদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করল। অতঃপর মেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম সব অ্যাপস খুঁজতে শুরু করল। কিছুক্ষণ খুঁজাখুঁজি করে মেইলে কয়েকটা মেইল পেয়েছে। আর হোয়াটসঅ্যাপে একটা আপত্তিকর ভিডিও। মুশফিকা প্রথম একটু প্লে করে আর দেখার রুচি ও সাহস পেল না। নিজের নতুন নাম্বারে নাহিদের ফোন থেকে ভিডিওটা সেন্ড করে। তারপর মেইলগুলোর স্ক্রিনশট নিয়ে সেগুলোও নিজের নতুন নাম্বারে নিয়ে নেয়। অতঃপর চ্যাট ডিলেট করে, গ্যালারি থেকেও স্ক্রিনশট ডিলেট করে, অ্যাপস হিস্টোরে অল ক্লিয়ার করে, ফোন যথাস্থানে রেখে দেয়। কাজ শেষে মুশফিকা বিড়বিড় করে অসহায় স্বরে বলে, আমি জীবনে অনেককে ঠকিয়েছি। ঠকিয়েছি টাকার জন্য। আমার ছোট বোনটার ট্রিটমেন্টের জন্য। কিন্তু এবার আমি একটা অনাগত সন্তানের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। মাফ করে দিও নাহিদ। অতঃপর মুশফিকা রুম থেকে বেরিয়ে যায়। আরশি পরশু রাত থেকেই কেমন নীরব হয়ে গেছে। মুখে হাসি নেই। কারো সাথে কথা বলতে আগ্রহী না। ভার্সিটি থেকে এসে ঘুম ও ল্যাপটপই তার সঙ্গী। মিসেস আশালতা এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। মেয়ে তো তাকে কিছু বলছেও না। কলি বা আরিয়া এখানে থাকলে ঠিক কোনো না কোনো ভাবে জেনে নিত। তিনি কালো কয়েকবার জিজ্ঞাসা করে, কোনো উত্তর পায়নি। তাই আজ বাধ্য হয়ে বিষয়টা আরিয়াকে জানায়।
আরিয়া বলে, তোমার বড় মেয়ে দেখো আবার শ্রাবণ ভাইয়ার উপর রাগ করে বসেছে। দাও তো ফোন ওকে। মিসেস আশালতা ফোন নিয়ে আরশির ঘরে গেল। আরশি ফোন কানে নিতেই আরিয়া বলে, এই আপু, তুমি যদি এই সময় এত রাগ করো তবে আমার ছেলের বউ তো রাগী হবে। হাসি খুশি থাকো না কেন? আরশি তাও হাসল না, গম্ভীর স্বরে বলল, হুম। কেমন আছিস? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। কাল বিকেল থেকে ঘরের মধ্যে এক প্রকার বন্দী ছিলাম। নাহিদ এসেছিল যে, আজ চলে গেছে। মুশফিকা আপু বলল ইটালি যাচ্ছে নতুন বিজনেসের কাজে। আমার কথা হলো, আর কোনো দেশ পেল না। ইটালিতেই কেন? আরশির ভাবান্তর হলো না। সে বলল, ওহ। আরিয়া আরশির সংক্ষেপ জবাবে প্রসন্ন হল না। সে বলল, এই আপু, কি হয়েছে? তোমরা সবাই এমন করছো কেন? তুমিও কিছু বলছো না? এদিকে একটু আগে মুশফিকা আপুকে বললাম লুডো খেলবো, একটু আসো। সেও আসলো না। আমার কিছু হয়নি, আরু। তুই নিজের খেয়াল রাখো। আরে তুমি কি এখন কল কেটে দিবে নাকি? আরেকটু কথা বলো না। তখন আরিয়ার দরজায় নক হলে আরিয়া বলে, 1 সেকেন্ড। মনে হয় মুশফিকা আপু এসেছে। একটু ধরো। আরিয়া উঠে দরজা খুলে দেখে মুশফিকাই এসেছে। তবে মুশফিকাকে খুব চিন্তিত দেখাচ্ছে। সে জলদি করে দরজা লাগিয়ে আরিয়াকে হড়বড়িয়ে বলে, শুনো আরিয়া, নাহিদ খুব জঘন্য একটা প্ল্যানিং করেছে। সেই প্ল্যানের লাস্ট স্টেপ এক্সিকিউট করতেই সে ইটালি যাচ্ছে। আমি তোমাকে কিছু স্ক্রিনশট ও একটা ভিডিও দেখাবো। তুমি দেখো। কাল আমি নাহিদের ফোন থেকে সাবধানে কালেক্ট করেছি। আরিয়ার ভ্রু কুঁচকে আসে। সে মুশফিকার ফোনে স্ক্রিনশট দেখতে থাকে। সেগুলো দেখে আরিয়া হতভম্ব হয়ে যায়। আরিয়া বলে, নাহিদ শ্রাবণ ভাইয়াকে কেন ফাঁসাতে চায়? মুশফিকা বলে, কারণ সে প্রতিশোধ চায়। শ্রাবণকে আরশির কাছে খারাপ বানিয়ে তারপর আরশিকে নিঃশেষ হতে দেখতে চায়। এর জন্য সে একটা ফেক ভিডিও বানিয়েছে এআই এর মাধ্যমে। ফেক ভিডিওটা আমি পাইনি। তবে রিয়েলটা পেয়েছি। এস শার্লক নামের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। ভিডিওর মেয়েটাকে নাহিদ কনভিন্স করতে পারেনি বলে মেয়েটার বয়ফ্রেন্ডকে দিয়ে অন্য উপায়ে করিয়েছে। আরিয়া ভিডিওটা দেখতে চায়। মুশফিকা দেখাতেই আরিয়া জাস্ট কয়েক সেকেন্ড ব্লার করা দেখে বন্ধ করে দেয়। অতঃপর বলে, ছি। নাহিদ এত নিচে নেমে গেছে। আমার আপুর জীবন নষ্ট করতে সে আরো একটা মেয়ের জীবন নিয়ে খেলছে। কথাটা বলতে বলতে আরিয়ার নিজের ফোনের দিকে নজর যায়। এখনো কল কানেক্টেড।
সে তাড়াতাড়ি ফোন কানে নিয়ে শুনতে পায় আরশির অস্থির স্বর। আরু, আরু, কিসের ভিডিও? নাহিদ কি করেছে শ্রাবণের সাথে? আরু বল। আরিয়া বলে। ওই নাহিদ একটা মেয়ের এমএমএস দিয়ে শ্রাবণ ভাইয়ার সাথে ফেক ভিডিও বানিয়েছে। তোমার সাথে শ্রাবণ ভাইয়ার সম্পর্ক খারাপ করতে। ছি, কত জঘন্য মানসিকতা। আরশি যেন আরো অস্থির হয়ে পড়ে। সে শুধায়, কোন মেয়ে? ইরিনা নাম। মেয়েটা রাজি হয়নি বলে মেয়েটার বয়ফ্রেন্ডকে দিয়ে করিয়েছে। বয়ফ্রেন্ডের সাথে মেয়েটার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে শ্রাবণ ভাইয়াকে বসিয়েছে। আরশি ইরিনার নাম শুনে শক খায়। তবে কি শ্রাবণকে সেই রাতে ড্রিঙ্ক স্পাইক করে ফাঁসাতে চেয়েছিল? এত চিন্তায় মাথা ঘুরছে আরশির। সে ফোন হাতে থাকা অবস্থাতেই সেন্সলেস হয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর আরশি স্বাভাবিক হলে প্রথমেই শ্রাবণকে কল করে। মিসেস আশালতা মেয়ের চিন্তায় অস্থির। কি হয়েছে কিছুই জানেন না তিনি। এখন আবার শ্রাবণকে কল করতে দেখে আরো ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি শুধাচ্ছেন, কি হয়েছে, আমাকে সত্যি করে বলতো। আরশি জবাব দিবে কি? শ্রাবণ নেটে নেই বলে কল রিসিভ হচ্ছে না। এতে তার মাথায় চিন্তার পাহাড় চড়েছে। আরশি তার মাকে বলে, পরে বলবো। তুমি যাও প্লিজ। এখন আমি ওসব ব্যাখ্যা করার অবস্থা নেই। তুমি না হয় আরুর থেকে জেনে নিও। প্লিজ মা। রিয়াজউদ্দিন নিজ স্ত্রীকে ইশারা করলেন উঠে আসতে। মিসেস আশালতা চিন্তিত হয়ে উঠে আসলেন। আরশি বারবার লাগাতার শ্রাবণকে কল করে যাচ্ছে। আবার নিজের উপরই রাগ হচ্ছে। রাগে ফোন মেঝেতে আছড়ে ফেলতে নিয়েও থেমে গেল। ফের কল লাগালো। ওদিকে শ্রাবণকে তার রুমমেট হসপিটালে নিয়ে এসেছে। বেশ কয়েকদিন যাবৎ শ্রাবণ খাওয়া দাওয়ায় চরম অনিয়ম করছিল। তার উপর বিগত 2 দিন যাবৎ পানীয় করা কফি ছাড়া কিচ্ছুটি দাঁতে কাটেনি। আজ সকালে শ্রাবণ পেটে প্রচণ্ড ব্যথা ও বমি করলে গ্রিন তাকে নিয়ে হসপিটালে এসেছে। ডাক্তার বলেছেন, ফুড পয়জনিং হয়েছে। এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গ্রিন ভাবল শ্রাবণের পরিবারের কাউকে তো জানানো দরকার। তাই সে শ্রাবণকে বলে কাউকে জানাতে। কিন্তু শ্রাবণ রাজি হচ্ছিল না। অতঃপর গ্রিন এক প্রকার জোর করেই শ্রাবণকে দিয়ে ফোনের লক খুলিয়ে নেয়। তখনই পরপর 30 কলের নোটিফিকেশন আসে আইডি থেকে। গ্রিন অবাক হয়ে বলে, শ্রাবণ, বৃষ্টি ট্রাইড টু কন্ট্যাক্ট ইউ। সি মেইড অ্যাবাউট 38 এমপ্রেস। শ্রাবণ হকচকিয়ে তাকায়। গ্রিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখে সত্যি আরশি তাকে 30 বারের বেশি কল করেছে। সে দ্রুত কল ব্যাক করে। আরশি ফোন হাতে নিয়ে পায়চারি করছিল আর মনে মনে দোয়া করছিল যেন শ্রাবণের খারাপ কিছু না হয়।
আচমকা শ্রাবণের কল আসাতে তাড়াহুড়ো করে কল করতে গিয়ে কেটে ফেলে। অতঃপর নিজের উপরই বিরক্তি প্রকাশ করে ফের কল করে। আর্মি ভিডিও কল দিয়েছিল, কিন্তু শ্রাবণ নিজের ক্যামেরা অফ করে কল রিসিভ করেছে। আরশি উদ্বিগ্ন ও উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন ছুড়ে। আপনি ঠিক আছেন? কল ধরছিলেন না কেন? কোথায় আপনি? ক্যামেরা অন করুন, আমি দেখব আপনাকে। শ্রাবণ অবাক হয়। তবে আরশি তাকে ভুল বুঝেনি। সে বলে, আমি ঠিক আছি। অফিসে আছি বলে কল রিসিভ করতে পারিনি। পাশে দাঁড়ানো গ্রিন কয়েকটা শব্দ শুনে বুঝেছে শ্রাবণ কথা এড়াচ্ছে। গ্রিন কিছু বলতে চাইলে শ্রাবণ ইশারায় মানা করে। মিউট করে বলে, প্লিজ ডোন্ট টেল হার। সি ইজ প্রেগন্যান্ট। অতঃপর গ্রিন চুপ করে যায়। এদিকে আরশি শ্রাবণকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে শ্রাবণ হতভম্ব হয়ে যায়। এত ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে। মানুষ হিংসার ও লোভের বশবর্তী হয়ে এতটাও নিচে নামতে পারে। শ্রাবণ চোখ বুজে নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি এসব নিয়ে ভেবো না। আমি কানাডার পুলিশকে জানাবো। সাথে ইরিনাকেও। শার্লক এত জঘন্যতম কাজে তার উডবি ওয়াইফকে টেনেছে, এটা ইরিনার জানতে হবে। প্রমাণগুলো আমাকে দাও। আরশি তাই করল। আরশি ফের বলল, এসব শুরু হয়েছে আমার কারণেই। আমাকেই শেষ করতে হবে। নাহিদ যদি নিজে আমাকে দেখাতে চায় আমি দেখব। নিজ চোখের সামনে তার নাটক দেখব। নিজে তাকে ইটালির পুলিশে দিব। মানসিকভাবে বিকারগ্রস্ত এক লোক সে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এসব করতে পারে না। তুমি এসবে যেও না। ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। যেও না এসবে। কিছু করতে পারবে না। ওর ক্ষমতা নেই সামনাসামনি কিছু করার। ও একটা ক্রাওয়ার্ড। পিঠ পিছে ছুরি থুপে। শ্রাবণ আবারও নিষেধ করতে কিছু বলবে, তখন নার্স কেবিনে প্রবেশ করতেই শ্রাবণ তাড়াহুড়ো করে আরশিকে বলে, তুমি সাবধানে থাকো প্লিজ। আমি ইটালিতে জব নিয়ে চলে আসব। ততদিন কষ্ট করে হলেও নিজের খেয়াল রাখো। এখন রাখছি। একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। ফু। অতঃপর শ্রাবণ কল কেটে দেয়। নার্স স্যালাইনটা শেষের দিকে হওয়াতে খুলে দেয়। দেখতে দেখতে আরো 2 দিন পেরিয়ে গেছে। শ্রাবণ ইরিনাকে সত্যটা জানিয়েছে। সব দেখিয়েছে। ইরিনা পাথর দৃষ্টিতে সব দেখে মলিন হেসে বলে, হোয়াই অলওয়েজ মি? I always dream to have someone who would love me, care about me. শ্রাবণ বিপরীতে কিছু বলল না। সে ইরিনাকে নিজের মতো থাকতে দিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। আজ নাহিদ আরশিকে একটা ক্যাফেতে দেখা করতে বলেছে। নাহিদ আরশির ভার্সিটিতে এসেছিল।
সেখানে এসে একটু সময় করে যেন দেখা করে তার অনুরোধ করেছিল। আরশিও রাজি হয়েছে বিকেলে দেখা করার। শ্রাবণ ঘড়িতে সময় দেখল কানাডায় এখন বেলা 10টা বাজে। তার মানে ইটালিতে এখন বিকেল। তাই শ্রাবণ কানাডার পুলিশকে ইনফর্ম করতে যায়। কফি শপে মুখোমুখি বসে আছে নাহিদ ও আরশি। কফি শপটা মোটামুটি ফাঁকা। হ্যারি ও পিটার ছদ্মবেশে এসেছে। খানিক দূর থেকে নাহিদের গতিবিধি লক্ষ্য করছে। লিসা ও সোহারা পুলিশে ইনফর্ম করতে গিয়েছে। নাহিদ 2 কাপ কফি অর্ডার করে হাসি মুখে আরশিকে জিজ্ঞাসা করে, কেমন আছো? প্রত্যুত্তরে আরশিও হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? প্রয়োজন বোধ করছি না। কি কারণে ডেকেছেন সেটা বলেন। নাহিদ বাঁকা হেসে বলে, এখনো আমার প্রতি এত রাগ? খুব বেশি ভালোবেসেছিলে বুঝি আমাকে? এবার আরশি রেগে উঠে দাঁড়ায় আর বলে, আপনি এসব ফালতু আলাপ করতে বুঝি আমায় ডেকেছেন? আপনি বলেছিলেন খুব ইম্পর্ট্যান্ট কথা আছে, যেটা না জানলে নাকি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই সেই ইম্পর্ট্যান্ট কথা। নাহিদ আয়েশি স্বরে বলে, রেগে যাচ্ছ কেন? বসো, কথা তো শুরুই করিনি। একেবারে কি শুরু করা যায়? আগে একটু। আরশি থামায় নাহিদকে। বলে, যেটা বলতে এসেছেন শুধু সেটা বলেন। তার বাহিরে ফালতু আলাপ আমার সাথে করবেন না। আপনার হাতে হয়তো অজস্র সময় আছে, কিন্তু আমার হাতে নেই। আচ্ছা বলছি। বলছি। কিছু দেখাবো তোমাকে। এই বলে নাহিদ নিজের ফোন বের করে একটা ভিডিও আরশিকে দেখতে দেয়। আরশি জানতো এমনটাই হবে। সে নিজের রাগ কন্ট্রোল করে কয়েক সেকেন্ড দেখে ফোনের স্ক্রিন বন্ধ করে। অতঃপর বলে, বাহ, বেশ ভালো এডিট করেছেন তো। অবশ্য আমি শুনেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফেক ভিডিও ও রিয়েল ভিডিওর মধ্যে পার্থক্য খোঁজা খালি চোখে সম্ভব না। এখন তো তার প্রমাণও পেলাম। বলেই আরশি হাসল। নাহিদ চমকে ওঠার মতো তাকায়। সে হড়বড়িয়ে বলে, মানে কি বলতে চাইছো তুমি? এটা ফেক ভিডিও হতে যাবে কেন? এটা রিয়েল ভিডিও। তোমার হাজবেন্ড তোমাকে চিট করেছে। নাহিদের শেষোক্ত কথাটা শুনে আরশি খানিক উচ্চস্বরেই হেসে ফেলল। অতঃপর বলল, রিয়েলি? ওকে, মেনে নিলাম যে শ্রাবণ আমার সাথে চিট করছে। তো আপনি বাংলাদেশে বসে কানাডার এই ভিডিওটা কিভাবে পেলেন? মানে কোনো সোর্স তো থাকবে, তাই না? আপনার স্পাই কে? কার মাধ্যমে আমার হাজবেন্ডের খুঁটিনাটি সব খবরাখবর রাখছেন? নাহিদ থতমত খেয়ে যায়।
কথার খেই হারিয়ে ফেলছে সে। আরশি যে তাকে দেখার পরেও বিশ্বাস করবে না এটা তার ধারণাতেও ছিল না। এই শীতল পরিবেশেও তার ঘাম ঝরছে। সে টিস্যু দিয়ে মুছে নিয়ে বলে, যেভাবে জেনেছি, সত্যটা তোমাকে জানানো উচিত ছিল, তাই তোমাকে জানিয়েছে। কিন্তু এখন দেখছি কারো উপকার করাটাও ঠিক না। আরশি বাঁকা হেসে বলে, ঠিক বলেছেন। যে কারো উপকার করতে যাবেন না। আমাকে নিয়ে বেশি ভাববেন না। আপনি বিয়ে করেছেন, সুখে থাকুন না। আমাকে নিয়ে ভাবার কি দরকার ছিল? যেহেতু কষ্ট করে আমাকে নিয়ে ভেবেই ফেলেছেন, তাহলে এর ভোগান্তিটাও তো আপনাকে পোহাতে হবে। তাই না? এই বলে আরশি লিসাকে কল করে। অতঃপর লিসা সোহা ও মোনা পুলিশ নিয়ে ক্যাফের ভেতরে প্রবেশ করে। নাহিদ ক্যাফের ভেতরে পুলিশ ঢুকতে দেখে আরো ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে আতঙ্কিত স্বরে বলতে থাকে, পুলিশ? পুলিশ কেন? তুমি ঠিক করছো না, আরশি। আমি তোমার ভালোর জন্যই এসেছিলাম। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমাকে থেমে থেমে কিছু খুঁজছে। পেছনের টেবিলে সাজিয়ে রাখা কাঁটা চামচ দেখে সেখান থেকে খপ করে নিয়ে আরশিকে আঘাত করার প্রয়াস করে। কিছুটা সক্ষমও হয় তাতে। আরশি নিজেকে বাঁচাতে সামনে হাত আনলে আরশির ডান হাতের তালুকে কাঁটা চামচ গেঁথে যায়। আরশি ব্যথায় আর্তনাদ করে উঠলে পাশের টেবিল থেকে হ্যারি ও পিটার ছুটে আসে। পিটার আরশির হাতে পানি ঢালছে। নাহিদ আরেকটা কাঁটা চামচ উঠাতে গেলে হ্যারি গিয়ে তাকে ধরে। নাহিদ অদ্ভুতভাবে হাসছে আর বলছে, আমি ভালো নেই, তুই কেন ভালো থাকবি? তোকে মেরে তারপর আমি জেলে যাব। এমন অদ্ভুত ধরনের কথা ক্রমাগত বলেই যাচ্ছে। পুলিশ এসে নাহিদকে নিয়ে যায়। লিসা ক্যাফের ওয়েটারকে বলে ফার্স্ট এইড বক্স আনিয়ে আরশির হাতে ওষুধ লাগিয়ে দেয়। অপরদিকে কানাডার পুলিশ শার্লককে গ্রেফতার করেছে। শার্লকের সামনে দাঁড়িয়ে ইরিনা ঘৃণামিশ্রিত কণ্ঠে বলে, আই লাভড ইউ, বাট ইউ লাইড টু মি। ইউ হ্যাভ ব্রোকেন মাই ফেইথ। ইউ হার্ট মাই সেলফ রেসপেক্ট। সো ইউ ডিজার্ভ দিস। বলেই শার্লককে একটা থাপ্পড় দিল। মহিলা পুলিশ এসে ইরিনাকে আটকায়। অতঃপর তারা শার্লককে নিয়ে যায়। অতঃপর ইরিনা সেখানেই বসে কাঁদতে থাকে। শ্রাবণ টরেন্টোর একটা পার্কে বসে আছে। বরফে আচ্ছাদিত প্রায়। ডিসেম্বর থেকে কানাডায় শীতকাল শুরু। বছরের বেশিরভাগ সময়ই কানাডায় বরফে আচ্ছাদিত থাকে। এই ঠান্ডার মধ্যেও সে একটা বেঞ্চিতে বসা। সে সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের শুরুতেই কানাডাকে বিদায় জানাবে। এটা নিয়ে কিছুক্ষণ আগেই বসের সাথে কথা বলে এসেছে। যদিও বসও তাকে পুনরায় বিবেচনা করতে বলেছেন। এই নীরব পরিবেশে হুট করেই জাগতিক মন খারাপেরা ভিড় করল শ্রাবণের মনের আঙিনায়।
এই মন খারাপ ভালো করার জন্য শ্রাবণ আরশিকে কল করল। আরশিকে তখন মিসেস আশালতা খাইয়ে দিচ্ছিলেন। আরশি কল রিসিভ করে। শ্রাবণ প্রথমেই বলে, তুমি ঠিক আছো? আরশি হাতের ব্যাপারটা শ্রাবণকে জানাতে চাইল না, নয়তো চিন্তা করবে, তাই বলল, হু, আপনার কণ্ঠস্বর বিষণ্ণ লাগছে, শ্রাবণ। মিসেস আশালতা মেয়ের পাশ থেকে উঠে গেলেন। শ্রাবণ বলল, তুমি কিভাবে বুঝলে? আরশি মৃদু হেসে বলে, কারণ আপনি প্রাণোচ্ছল। আপনার কণ্ঠস্বরের অস্বাভাবিকতা আমায় ভাবায়। এই কিছুদিন আগেই আমার থেকে লুকাতে কত কিছু বলে ভুলাতে চাইলেন। পারলেন কি? শ্রাবণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমাদের সাথে শত্রুতার জেরে অন্যরা কেন কষ্ট পায়? আরশি নীরব শুনল। শ্রাবণ ফের বলল, শার্লককে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন আমি ওর বাড়িতে যাইনি, রাস্তার অপোজিটে আড়ালে দাঁড়িয়েছিলাম। শার্লককে নিয়ে যাওয়ার পর ইরিনা রাস্তার ধারের বেঞ্চে বসে অনেকক্ষণ কাঁদল। মেয়েটার তো সত্যি কেউ নেই। আমাদের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। আরশি এবারেও প্রত্যুত্তর করতে পারল না। দুই পক্ষেই নীরব হাওয়া বইছে। কিছুক্ষণ পর শ্রাবণ আবার বলে, আমি নতুন বছরের শুরুতেই তোমার কাছে চলে আসব। আরশি বলল, আমার মনে হয় আমার একবারের জন্য কানাডায় আসা উচিত। আপনি এখনই আসবেন না। আমি সামনের মাসে আসব। শ্রাবণ কিছুটা অবাক হয়ে বলে, তুমি এই অবস্থায় জার্নি করবে? ইটস নট সেফ। ডাক্তারের পারমিশন নিয়েই আসব। তাছাড়া আমার রিসার্চও প্রায় শেষের দিকে। মা বাবাও চলে যাবে সামনের মাসে। শ্রাবণ বলল, আমাদের একসাথে পথ চলার এই মাত্র স্বল্প সময়ের মধ্যে কত কিছু হয়ে গেল। আমরা তো এমনটা চাইনি। না চাইলেও অনেক কিছু হয়, শ্রাবণ। শ্রাবণ, একটা আবদার করব, রাখবেন? আবদার কেন বলছো? তুমি রানী, তুমি হুকুম করবে। হাসল আরশি। অতঃপর বলল, সামনেই পূর্ণিমা রাত। আপনি গভীর রাতে আমাকে ফোন করে ঘুম থেকে উঠিয়ে গিটার বাজিয়ে শোনাবেন। আমি রাগ করব, ফের মুগ্ধ হয়ে আপনার সুরের তাল শুনব। এই আবদার তো তুমি আমার তরফ থেকে করে ফেললে। আরশি ভনিতা করে বলল, তা ঠিক বলেছেন। অতঃপর দুজনেই হেসে ফেলল। বাংলাদেশে নাহিদের খবরটা পৌঁছানো মাত্রই মিসেস নেহা কাঁদতে কাঁদতে আফসোস করছেন। মিস্টার হাসান পাথরের ন্যায় অনুভূতি শূন্য হয়ে বসে আছেন। আশিকও চুপ করে আছে। তখন মুশফিকা এসে বলে, কাল সকালে আমি চলে যাব। আমাকে নাহিদ এখানে নিজের খারাপ উদ্দেশ্যের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করে এনেছিল। আর 1 মাস পর সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। মিসেস নেহা কাঁদতে কাঁদতে বলেন, তুমি কেন আমাদেরকে আগে এসব জানালে না? আমরা তো ভেবেছিলাম নাহিদ তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। নাহিদ নিজেকে শুধরে নিয়েছে। আমাদেরকে যদি তুমি আগে জানাতে তাহলে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। তখন মিস্টার হাসান বলে ওঠেন, মুশফিকার জন্য এই দিনটা দেখতে হচ্ছে। এটা তুমি কিভাবে বলতে পারো? তুমি নিজের দোষে এটা দেখছো। ছেলেকে যদি ছোট থাকতে শাসন করতে, তাহলে সে মানুষ তৈরি হতো।
এমন পশু তৈরি হতো না। আর এখন তো তোমার ছেলে তো মানসিক ভারসাম্য হারিয়েছে। পুলিশ কি বলল? সে নাকি মাঝ রাস্তায় নিজেকেই গুলি করে দিয়েছে। এসব কেন হয়েছে জানো? কোনো কিছুতে না শুনতে না পারার অভ্যাস নেই বলে। যা চেয়েছে সাথে সাথে হাজির করেছ। স্বামীর কথা শুনে মিসেস নেহা ফের কাঁদতে লাগলেন। মুশফিকাও সেখানে দাঁড়াল না, উপরে উঠে চলে গেল। অতঃপর নিজেকে রুম বন্দি করে দুঃখবিলাস করতে মশগুল। এদিকে আরিয়া বুঝতে পারছে না মিসেস নেহাকে কি বলবে। মিসেস নেহা কি তাকে দোষারোপ করবে? এই দোটানায় পড়ে সে একা বসে আছে। আশিক রুমে আসলে আরিয়া অস্থির হয়ে বলতে শুরু করে, খালামণি কি আমাকে ভুল বুঝবে? আমরা তো চেয়েছিলাম পুরাতন সব ভুলে থাকতে, কিন্তু নাহিদিত। তুমি অত ভেবো না। খালুজান আছেন খালামণির সাথে। একমাত্র ছেলে, তাই খালামণি একটু বেশি ভালোবাসেন। তুমি এসব চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। আরিয়া চুপ করে বসল। সে নিজেও মা হতে চলেছে, একটা মায়ের কাছে সন্তান কি সেটা তো সেও বুঝে। মায়ের কাছে তার সন্তান সবসময় প্রিয়। সেই সন্তান খারাপ হোক বা ভালো। দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেছে। সময়গুলো যেন যান্ত্রিক ভাবেই পেরোচ্ছে। বছর শেষ হতে আর 2 দিন বাকি। রিয়াজউদ্দিন ও মিসেস আশালতা ব্যাগপত্র গুছানো শুরু করেছেন। আরশিও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেক আপ করিয়েছে। বেবি হেলদি আছে, কোনো কমপ্লিকেশন নেই। ডাক্তারের কাছে ট্রাভেলের বিষয়টা বললে ডাক্তার সতর্ক করেন। এই সময় ট্রাভেলে রিস্ক আছে সেটাও জানান। আরশি তাও সেই রিস্ক নিতে চায়। তার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। তারপর রিসার্চের ডাটা এন্ট্রি ও ডিসকাশন লেখা বাকি থাকবে। তাই ছুটি কাটাতে আরশির সাথে আরশির ফ্রেন্ডসরাও যাবে। শুধু লিসা ও সোহা বাদে। মোনা, হ্যারি ও পিটার যাবে। সাথে হ্যারির ছোট বোনও যাবে বলে জানিয়েছে। আজ পূর্ণিমা রাত। আকাশে থালার মতো রূপালি চাঁদ। চন্দ্রমা আজ তার পূর্ণরূপে বিরাজমান। এক প্রণয়াসক্ত পরিবেশ তৈরি হয়েছে। ফোনের দুই পাশে বসে দুজন চন্দ্রবিলাস করছে। একজনের হাতে গিটার, আরেকজনের হাতে আইসক্রিম। গিটারের ঝংকারে আরশি ব্যালকনিতে বসে বিস্তর আকাশে চাঁদের দিকে চেয়ে চেয়ে এক কাল্পনিক মুহূর্তের কল্পনায় ব্যস্ত। হুট করে শ্রাবণ গিটার বাজানো থামিয়ে বলে, এবার ঘুমাও। আরশি জেদ ধরে বলে, উহু না। কয়টা বাজে ওখানে সেই খেয়াল আছে? মাত্র 2টা বাজতে 12 মিনিট বাকি। তোমার তো পরশু পরীক্ষা। কালও রাত জাগবে। তারপর শরীর খারাপ করবে। করবে না। আমার পড়া প্রায় কমপ্লিট। তুমি দিন দিন জিদ্দি হয়ে যাচ্ছ। এটা আপনার বাচ্চার জেদ। আপনার বাচ্চা বলে কথা। সে না ঘুমালে আমি কিভাবে ঘুমাবো বলেন? শ্রাবণ মাথায় হাত দিয়ে বসে। অতঃপর বলে,
আইসক্রিম খাওয়া থামাও, ঘুমিয়ে যাও। এখানে বসে থাকলে সারা রাতেও ঘুমাতে পারবে না। আমার ভালো লাগছে। নাকি আপনার ঘুম পেয়েছে? হু হু। আমি কিন্তু আন্টিকে কল করব। আরশি বিরক্ত হয়ে বলে। থাক, আমি ঘুমাচ্ছি। এমন করেন কেন? আম্মু 2 তারিখে চলে যাবে, আর আপনি এখন আমাকে বকা খাওয়াতে চান। পরীক্ষাটা শেষ হোক, তারপর এসে নিই। তখন আপনাকে এত জ্বালাব যে ত্যক্ত-বিরক্ত হয়ে যাবেন। ওহ! তারপর আরশি কল কেটে দিয়ে শ্রাবণকে বকতে বকতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। প্রায় সপ্তাহখানেকের কিছু বেশি সময় পেরিয়ে গেছে। মিসেস আশালতা ও মিস্টার রিয়াজউদ্দিনও দেশে ফিরে এসেছেন। উনারা দেশে ফেরা মাত্রই আরিয়াও তার বাবার বাড়িতে চলে এসেছে। তার এখন 6 মাস পেরিয়েছে। থার্ড ট্রাইমেস্টার শুরু হয়েছে। এই সময়ে বেশ সতর্ক থাকতে হয়। তাছাড়া ডাক্তার আরিয়াকে আরো সতর্ক তো থাকতেই বলেছে। তাই জন্য আরিয়া তার বাবার বাড়ি চলে এসেছে। ইদানিং মিসেস নেহাও কেমন রুক্ষ মেজাজে থাকেন। নাহিদকে ইটালি পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারপর সেখান থেকে মেন্টাল এসাইলেমে। আরিয়া বুঝতে পারে এক মায়ের মনের অবস্থা। শেষ বয়সে এসে একমাত্র আদরের ছেলের এমন অবস্থা কোনো মায়ের জন্যই সুখকর নয়। মুশফিকা ওই বাড়ি ছেড়ে চলে গেছে বেশ কয়েকদিন হয়েছে। আজ দুপুরের দিকে আরিয়া নামাজ শেষে বসে বসে কোরআন পড়ছিল, তখন তার ফোন বেজে উঠে। আরিয়া কোরআনের আয়াত শেষ করে বন্ধ করে ফোন উঠায়। রিসিভ করতেই আশিকের ভীত ও উৎকণ্ঠিত স্বর ভেসে আসে। আরিয়া, খালামণির স্ট্রোক করেছে। কথাটা শোনামাত্রই আরিয়া চমকে উঠে। সে হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, কি বলছো? কখন? এখন কোথায় খালামণি? হসপিটালে নিয়েছো? খালু নিচ্ছেন। আমি হসপিটালের দিকেই যাচ্ছি। হঠাৎ নাকি জোহরের আজানের সময় মুখ বাঁকা হতে শুরু করে, তারপর চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। তখন খালু মসজিদে যাবেন, তখন দেখে ফেলে জলদি ছুটে এসে ধরে ফেলেন। তুমি জলদি যাও। আমিও আব্বুকে নিয়ে আসছি। তুমি এই অবস্থায় এসো না। তোমাকে জানাতে মানা করেছিল খালু। আমি টেনশনে বলে ফেলেছি। আমার খুব হাসফাস লাগছে। খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে কিছু হারিয়ে যাবে। বলতে বলতেই আশিক ঢু করে কেঁদে ফেলে। আরিয়া ফোনের ওপাশ থেকে কি বলবে বলার শব্দ পাচ্ছে না। মাহারা একটা ছেলে তার দ্বিতীয় মাকেও হারানোর ভয় পাচ্ছে, তাতে কিভা সান্ত্বনা দেওয়া যায়। কিছুক্ষণ চুপ থেকে আরিয়া ধরা স্বরে বলে, তুমি সাবধানে যাও। কিছু হবে না খালামণির। আমি আসছি। কাঁদবে না। কাঁদলে তোমাকে বকা বোকা লাগে।
একটুও ভালো লাগে না। মিসেস আশালতা মেয়েকে খাওয়ার জন্য ডাকতে এসে জায়নামাজে বসে কাঁদতে দেখে বিচলিত হন। অতঃপর তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে আরিয়া সবটা বলে। মিসেস আশালতা ব্যতিব্যস্ত হয়ে মেয়েকে অল্প পরিমাণে খাবার জোর করে খাইয়ে তারপর স্বামী, ছেলের বউ ও আরিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা করেন। আরশিরন গতকাল কানাডায় এসে পৌঁছেছিল। আরশির ফ্রেন্ডরা হোটেলে উঠেছে। আসার পর খুব ক্লান্ত থাকায় আরশি ঘুমিয়েই কাটিয়েছে। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে মৃদু ভোরের আলোয় তুষারে আবৃত দৃশ্য দেখছে। তার বরাবরই তুষারে আবৃত প্রকৃতি পছন্দ। কিছুক্ষণ একইভাবে উপভোগ করে বিছানার পাশে খুব সাবধানে ফ্লোরে বসে ঘুমন্ত শ্রাবণকে দেখছে। অপলক দৃষ্টিতে শ্রাবণকে দেখে যেন চোখের তৃষ্ণা বেড়েই চলেছে। ঘুমালে একটা মানুষকে এত সুন্দর লাগতে হবে কেন? আরশি শ্রাবণের কপালের চুলগুলো খানিক সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। তাতে শ্রাবণ নড়েচড়ে উঠল বটে। এভাবেই প্রায় কিছুক্ষণ বসে থেকে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে বিধায় শ্রাবণকে ডেকে তুলল। ঘুমের মাঝে শ্রাবণ শুধায়, কয়টা বাজে? 5টা। নামাজের সময় আছে আরো। ঘুমাও। না। উঠো। আমি একটু বেরোবো নামাজ পড়ে। শ্রাবণ এবার চোখ আধো মেলে চাইল। অতঃপর বলল, বাহিরের টেম্পারেচার জানো? এত ভোরে বেরোবে? ঘুমাও, বৃষ্টি। আরশি খুব আবদারের সুরে বলল, একটু বেরোবো। উঠো না। প্লিজ। 5 মিনিট বেরোবো। প্লিজ প্লিজ। শ্রাবণ করুণ মুখ করে তাকিয়ে থেকে ফের চোখ বুজে ফেলে। কিন্তু আরশি তো ছেড়ে দেওয়ার মতলবে ডাকেনি। অবশেষে শ্রাবণকে উঠিয়েই ছাড়ে। তারপর দুজনে নামাজ পড়ে গরম কাপড়ে আপাদমস্তক মুড়িয়ে বের হয়। আরশি মোটা গ্লাভস পরা হাতে মাটি থেকে বরফ নিয়ে গোল গোল করে শ্রাবণের দিকে ঢিল ছুঁড়ছে। শ্রাবণ ছুটতে ছুটতে নিজেও আরশির সাথে এই বরফ নিয়ে খেলায় মেতে উঠে। ডাক্তার জানিয়েছেন, মিসেস নেহার শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে গিয়েছে। মেজর স্ট্রোকই করেছেন। মিস্টার হাসান এটা শোনার পর বেশ ভেঙে পড়েছেন। তাকে আশিক সামলাচ্ছে। আরিয়া ও তার ভাবি পাশেই বসা। আশিক মিস্টার হাসানকে সামলালেও নিজেও বারবার অন্য হাতে চোখ মুছছে। এদিকে মুশফিকা দুপুরেই খবরটা আরিয়ার মাধ্যমে জানতে পেরে সিলেট থেকে রওনা হয়েছে। এখানে এসে পৌঁছাতে রাত হবে। সন্ধ্যার আগে প্লেনের টিকিট পায়নি। তাই অফিসের গাড়িতেই রওনা করেছে। মিস্টার হাসানকে জোর করে কিছু খাইয়ে তার ওষুধগুলো খাওয়ায় আসি। তারপর উনাকে রেস্ট করতে কেবিন বুক করে। আশিক করিডোরে এসে বসতেই আরিয়া তার পাশে বসে। দুজনেই নীরব। আশিক আরিয়ার কাঁধে মাথা রেখে চুপ করে থাকে। রাত 9টার পর মুশফিকা হসপিটালে এসে পৌঁছায়। রাতে মিসেস নেহার কাছে মুশফিকা থাকবে।
আর মিস্টার হাসানের কাছে আশিক থাকবে। আরিয়া মুশফিকাকে বলে, আপু তুমি যে এসেছো দেখবে খালামণি জলদি সুস্থ হয়ে যাবে। মুশফিকা প্রত্যুত্তরে মলিন হাসে। কিছুক্ষণ পর আরিয়াকে নিয়ে মিসেস আশালতা ও রিয়াজউদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। কানাডায় দুপুর 12টা। আরশি ও শ্রাবণ লাঞ্চের জন্য বেরিয়েছে। আরশির ফ্রেন্ডরা ও শ্রাবণের ফ্রেন্ড গ্রিন ও ইরিনাও থাকবে। আজ প্রথমবার ইরিনার সাথে আরশির দেখা হবে। শ্রাবণ নিজের চুল ঠিক করতে করতে বলে, তুমি ইরিনাকে কেন ইনভাইট করলে? ওকে এসব নিয়ে আর ঘাটানোর কি দরকার? নিজের মতো থাকুক। আরশি বলে, এমনিতেই এত ধৈর্যবতী মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাদের সব থেকেও কোনো একটা কিছু হারাতে বসলে দুনিয়া এক করে দুঃখবিলাস করি। আরও কিছুই নেই। দুনিয়াকে নিজের বলতে কেউ নেই, তারপরও যাদেরকে আপন করতে চায় তাদেরকেই হারায়। কিভাবে সহ্য করে? খুব দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে। কথা বলতে ইচ্ছে করছে। তার কথাতে কি তার জাগতিক না পাওয়া মিশে আছে? তা জানতে ও বুঝতে ইচ্ছে করছে। শ্রাবণ মৃদু হেসে বলে, তোমার এখন হাসিখুশি মানুষ দেখা উচিত। তা না করে তুমি ব্রোকেন কাউকে দেখতে চাইছ। যদিও ইরিনা খুব স্ট্রং গার্ল, সে তোমাকে বুঝতেই দিবে না। আরশি কিছু বলল না। এগিয়ে গিয়ে শ্রাবণের বাহু জড়িয়ে মাথা এলিয়ে রাখল। দুজনের দৃষ্টি সম্মুখের আরশিতে নিজেদের প্রতিবিম্বতে স্থির। কিয়ৎ মুহূর্ত এভাবেই থেকে শ্রাবণ বুকে হাত দিয়ে বলে, আরশিতে আমার আরশিকে এখন একটু হাসিখুশি দেখা দরকার। নয়তো বুকের বা পাশে বেশ লাগছে। তৎক্ষণাৎ আরশি হেসে ফেলে। অতঃপর দুজনের সম্মিলিত হাসি আরশিতে ধরা পড়ে। রেস্টুরেন্টে 8 জন এক টেবিলে বসেছে। মুখোমুখি আরশি ও ইরিনা। খেতে খেতে সবাই টুকটাক গল্প করছে, সাথে হাসিতামাশা তো আছেই। কিন্তু আরশি চুপচাপ খাচ্ছে আর বারে বারে ইরিনাকে দেখছে। মেয়েটার চোখে মুখে দুঃখের ছাপ বলতে নেই। এত প্রাণোচ্ছল লাগছে তাকে। আরশি আসার পর থেকে ইরিনাকে সামনাসামনি দেখে হাই হ্যালো ছাড়া কিছু জিজ্ঞাসা করার সাহস অবধি পায়নি। খাওয়া শেষে আরশি চুপচাপ বসে আছে। তখন ইরিনা আরশিকে বলে, ক্যান ইউ কাম উইথ মি? ইরিনা বিভ্রান্তির দৃষ্টিতে তাকায়। ফের মাথা দুলিয়ে উঠে যায়। দুজনে একসাথে রেস্টুরেন্টের খোলা একটা জায়গায় যায়। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলে না। আরশি এতটুকু সময়ে ইরিনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বুঝল যে নিজের জীবনের প্রতিটা ধাপ বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছে, তাকে কেউ সহজে ভেঙে গুড়িয়ে দিতে পারে না। সে ভেঙে পড়েও আবার সতেজ হয়ে ফিরে। ইরিনা খুব সুন্দর করে হাসল। কিছু হাসি নিজ ভাগ্যের সবকিছু মেনে ভালো কিছুর আশারও হয়। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেছে। মিসেস নেহাকে বাড়িতে আনা হয়েছে। মুশফিকাই উনার সম্পূর্ণ দেখাশোনা করছে। মিস্টার হাসান লোকমারফরত মুশফিকার বোনকেও এখানে নিয়ে এসেছেন। নাহিদের সাথে মুশফিকার বিয়ের কন্ট্রাক্ট শেষের পথে হলেও মিস্টার হাসান মুশফিকাকেই নিজের পুত্রবধূ মানতে শুরু করেছেন। যদিও কন্ট্রাক্ট পেপারে শুধু নাহিদের সাইন। মুশফিকা কৌশলেই নাহিদের চোখ ফাঁকি দিয়ে সাইন করেনি। প্রথমে সে লোভে পড়ে এমনটা করলেও পরবর্তীতে সেও ওই রুক্ষ ও হিংস্র মনের মানুষটাতে ভালোবেসে ফেলেছে। নাহিদের মানসিক অবস্থা খুব ভালো না। ডাক্তাররা এখন তাকে হাই ডোজের মেডিসিন ও বিভিন্ন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট চলছে। আরিয়া ফোন করে মিসেস নেহার খোঁজখবর নেয়। এভাবেই চলছে। আজ ছুটির দিন। আরশি, শ্রাবণ, গ্রিন, ইরিনা ও পিটাররা ঘুরতে বেরিয়েছে। সবাই সময়টা উপভোগ করলেও পিটার কেমন তার স্বভাব বিরুদ্ধ নীরব থাকছে। আবার হ্যারির ছোট বোন ক্যামেলিয়া গ্রিনের সাথে খুব বেশি কথাবার্তা বলছে। গ্রিন ও ক্যামেলিয়া একটু পেছনে একসাথে হাঁটছে। তা দেখেও হ্যারি নিরুত্তাপ।
হ্যারিকে বললে হ্যারির জবাব এমন হয়, ও নিজের মনের মানুষ খুঁজে নিয়েছে তা তো ভালো। সে এখন 18 বছরের। নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারে। কিন্তু পিটারের এই লাজুক ভাবটা আরশি ও মোনা কিছুটা সন্দেহ করেছে। তাদের ধারণা পিটার ইরিনাকে পছন্দ করতে শুরু করেছে। যদিও ইরিনা পিটারের থেকে 1 বছরের বড়। আরশি শ্রাবণের হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, যাক, কানাডায় এসে আমার সিঙ্গেল বন্ধুটাও তার মনের মানুষ পেয়ে গেছে। গ্রুপে এখন একজনও সিঙ্গেল থাকবে না। শ্রাবণ হেসে ফেলে। তারপর শুধায়, কার কথা বলছো? আর কার? পিটারের কথা। বেচারা 4 বছর আগে নাকি এক মেয়েকে প্রপোজ করে থাপ্পড় খেয়ে সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সে বোধহয় ইরিনাকে পছন্দ করতে শুরু করেছে। দেখুন দেখুন কিভাবে তাকাচ্ছে। শ্রাবণ চেয়ে দেখল, সত্যি তাই। পিটার আর নয়নে বারবার ইরিনাকে দেখছে। ইরিনা মোনা ও হ্যারির সাথে কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে খুব হাসছে। আর পিটার চুপ করে কিছুক্ষণ পরপর ইরিনার হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে মিটিমিটি করে হাসছে। আরশি বলে, পিটার নিজের ফ্রেন্ডদের প্রতি যদি যত্নশীল হয় তবে ভাবুন নিজের লাইফ পার্টনারের প্রতি কতটা যত্নশীল হবে। তাছাড়া পিটারের মা ও দাদি অনেক ভালো। তা বুঝলাম, কিন্তু ইরিনা কি সিদ্ধান্ত নিবে সেটা ইরিনার উপর। আমরা তাতে কিছু বলতে পারি না। থু। আরশি খানিক মন খারাপ করে শ্রাবণের কাঁধে মাথা রেখে চলতে লাগল। পথে আইসক্রিম দেখে এই ঠান্ডার মধ্যেও তার আইসক্রিম খেতে ইচ্ছে করে। কিন্তু শ্রাবণ মোটেও আরশিকে আইসক্রিম খেতে দিবে না। সবাই খেতে পারলেও আরশি খেতে পারবে না। অতঃপর শ্রাবণের জেদের কাছে হার মেনে আরশির আর আইসক্রিম খাওয়া হয় না। দেখতে দেখতে 2 মাসের কিছু বেশি সময় পেরিয়ে গেছে। মার্চ মাস চলছে এখন। কানাডায় এখন বসন্তরানীর রাজত্বকাল। আরশি ইটালি ফিরে যায়নি এখনো। এক কথায় শ্রাবণ যেতে দেয়নি। বলেছে 3 মাস থাকতে পারবে। তাই শ্রাবণ চায়নি আরশি এই 3 মাসে জার্নি করুক। তার চোখের সামনে থাকুক। আরশির রিসার্চের লেখার ভুল ত্রুটি এসব ফ্যাকাল্টির কাছে অনলাইনে দেখাচ্ছে। প্রেগন্যান্সি ইস্যুর জন্য ফ্যাকাল্টিও রাজি হয়েছে। আরশির এখন 30 সপ্তাহ পেরিয়েছে। মাঝে মাঝেই তার পেটে ব্যথা হয়। আজও ব্যথা হচ্ছে। শ্রাবণকে বলবে বলবে করে বলা হচ্ছে না। 3 দিন আগে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর ডাক্তার বলেছিল বেবি হেলদি আছে। বেবির গ্রোথও ভালো হচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করেই আরশি খুব ঘামছে। এই শীতল পরিবেশেও তার অস্থির লাগছে। ক্রমশ ব্যথা বাড়ছে। বারবার শ্বাসেও টান পড়ছে। সে শ্রাবণের নাম্বারে কল করে। শ্রাবণ অফিসে গেছে সবে 2 ঘন্টা হলো। এখন এই সময় আরশির কল আসাতে শ্রাবণ কিছুটা বিচলিত হয়। কল রিসিভ করতেই আরশি বলে উঠে, আমার খুব খারাপ লাগছে। তুমি প্লিজ আসো। এটুকু বলতেই শ্রাবণ আর কিছু জিজ্ঞাসা করল না। চটজলদি ছুটি নিয়ে বেরিয়ে গেছে। শ্রাবণের সাথে ইরিনাও ছুটি নিয়েছে। অতঃপর দুজনে আধ ঘন্টারও কম সময়ে আরশির কাছে পৌঁছায়। ইরিনা আগে থেকেই অ্যাম্বুলেন্সে কল করে জানিয়ে দিয়েছিল অ্যাম্বুলেন্সও চটজলদি চলে এসেছে। প্রায় ঘণ্টাখানেক পর নার্স এসে শ্রাবণকে জানায় সে কন্যা সন্তানের পিতা হয়েছে। শ্রাবণ খবরটা শুনে সেখানেই বসে কাঁদতে শুরু করে। ইরিনা এই আনন্দের খবরটা সবার আগে পিটারকে মেসেজ করে জানায়। ইটালিতে আরশির লেবার পেইনের খবর পৌঁছানো মাত্র ওরা খুব চিন্তিত ছিল। পিটারের সাথে ইরিনার এখন বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। ইরিনা বুঝতে পারে পিটার তাকে পছন্দ করে। তবে সে কিছুটা সময় নিতে চায় বলে বন্ধুত্বেই আটকে আছে। কিছুক্ষণ পর শ্রাবণ আরশির কাছে যায়। আরশি চোখ বন্ধ করে আছে। শ্রাবণের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে কিঞ্চিৎ হাসে।
শ্রাবণও আরশির কপালে ঠোঁট ছুঁয়ে ওর হাতের আঙুল ধরে বসে থাকে। একটু পর নার্স তোয়ালেতে মুড়ানো ওদের সদ্যজাত কন্যাকে নিয়ে আসে। শ্রাবণ তার মেয়েকে কোলে নিয়ে বেশ আপ্লুত। বাচ্চাটা তার বাবার কোল পেয়ে খানিক হাসল। শ্রাবণ বলে, দেখো তোমার মতো হয়েছে। আরশি বলে, চোখ দুটো তোমার মতো। হুম। শ্রাবণ মেয়ের দিকে অপলক চেয়ে রয়। বাংলাদেশে মিসেস আশালতা ও মিসেস সন্ধ্যার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে ভিডিও কল করে। সবাই খুব খুশি। মিসেস সন্ধ্যা তার স্বামীকে বলে মসজিদে মিষ্টি বিতরণ করান। মিসেস আশালতাও। আরিয়া খুশি হয়েও মুখ ফুলিয়ে রেখেছে। তার বেবি আগে হওয়ার কথা ছিল, তারপর সে নিজের ছেলের সাথে আরশির মেয়ের বিয়ে দিবে। কিন্তু এখন আরশির মেয়ে আগে জন্ম নিয়েছে। আরিয়া মুখ ফুলিয়ে বলে, এখন আমার ছেলের কি হবে বলতো? বেচারার বউ তার আগে পৃথিবীতে চলে এলো। আরশি হেসে বলে, তোর এই বাচ্চামো গেল না। তোর ছেলে সুস্থভাবে আসুক। তারপর যদি বড় হয়ে তার যাকে পছন্দ হবে বিয়ে করবে। আরিয়া বলে, এখন তো আল্ট্রাসনোগ্রাফিতে বেবির জেন্ডার বলে না। তবে পেটের গর্ণে আমি বুঝে গেছি আমার ছেলে হবে। এখন ভাগ্যে যা আছে হবে। আরশি ফের হাসল। তার ঘুম পাচ্ছে। নার্স এসেও বলে গেছে আরশিকে ঘুমাতে। বেবিকেও নিয়ে যাওয়া হয়। 30 সপ্তাহে জন্ম নেওয়া বেবিকে প্রিম্যাচিওর বেবি বলে। তাদের চোখ না ফুটলে মাতৃগর্ভের মতো পরিবেশে রাখা হয়। অনেক সময় বেবির চোখ ফুটলেও জন্ডিস বা কোনো অসুখ হয়। তবে সবার ক্ষেত্রে না। সময় খুব জলদি পেরোয়। এই তো সেদিন আরশির মেয়ে হল। তার 1 মাস পর আজ আরিয়ার ছেলে হল। মিসেস আশালতা ও রিয়াজুদ্দিন 2 মেয়ের ঘরে নাতিনাতনির মুখ দেখে মহা খুশি। আদি বকুলি কানাডা গিয়েছে আরশি ও শ্রাবণের মেয়ে বারিশকে দেখতে। তাছাড়া আদিব কানাডাতে জব অ্যাপ্লাই করে পেয়েও গেছে। তাতে শ্রাবণ বেশ হেল্পও করেছে। আশিক তার ছেলেকে ভয় কোলে নিচ্ছে না। মিস্টার হাসান নাতি কোলে নিয়ে পুরো হসপিটালে মিষ্টি বিলিয়েছেন। রিয়াজুদ্দিন মেয়ের মাথার কাছে কিছুক্ষণ বসে থেকে চোখ মুছতে মুছতে উঠে গেছে। মিস্টার হাসান বলেন, আপনার বড় মেয়ের ঘরের নাতনিকে যদি আপনার ছোট মেয়ের ঘরের নাতির পছন্দ না হয় তবে আমার ছেলের ঘরে মেয়ে হলে কিন্তু বিয়ে দিতে হবে। মিস্টার রিয়াজুদ্দিন হাসেন। ভবিষ্যতের কথা তিনিও বাকি বলবেন। হ্যাঁ, মুশফিকা 3 মাসের প্রেগন্যান্ট। মুশফিকা চেয়েছিল নাহিদের সন্তানের মা হতে। তাই নাহিদ শেষবার তার কাছে আসার সুযোগটা সে নিয়েছে। এখনও সে নাহিদের সুস্থ হয়ে ফিরে আসার আশা দেখে। যেখানে ডাক্তার বলেছে নাহিদের সম্পূর্ণ সুস্থ হওয়ার চান্স খুব কম। অবস্থার অবনতি হচ্ছে। মিসেস নেহার অবস্থারও কোনো পরিবর্তন নেই। আরশি এখন ইটালিতে আছে। 2 দিনের জন্য এসেছে। শুধু রিসার্চ বুক সাবমিট করবে। তার জন্য খুব সাহস করে মেয়েকে কলির কাছে রেখে এসেছে। মেয়ে আবার বাবা ভক্ত। সে তার বাবাকে দেখলে মাকে যেন ভুলেই যায়। যদিও মেয়ের ব্রেস্ট মিল্ক ফিড করাতে সমস্যা হবে না। সে ব্রেস্ট মিল্ক পাম্প করে এয়ারটাইট প্যাকেটে ফ্রিজে রেখে এসেছে। কলি সেখানে থাকাতে বেবির দেখাশোনার দায়িত্ব কলির। ইটালিকে এসেই যে আরশি তার ছোট বোনের এই সুখবর শুনবে তা কল্পনাও করেনি। আরিয়ার ডেলিভারির ডেট ডাক্তার আরও 10 দিন পর দিয়েছিল। কিন্তু আগেই হয়েছে। আরশি আরিয়ার সাথে কথা বলার সময় আবারও একই কথা। এই আপু, আমার ছেলের বিয়ের কি হবে? আরশি বুঝে না তা বোনের মাথা থেকে তার ছেলের বিয়ের ভূত কেন নামছে না। আরশি জবাবে বলে, মুশফিকার যদি মেয়ে হয় তবে তোর ছেলের কাছে 2টো অপশন। যাকে পছন্দ হয় বিয়ে করবে। তাও তুই এত চিন্তা করিস না। রেস্ট নে। মুশফিকা আপুর যদি ছেলে হয়। উফ, থামো তুই। আশিক কই?
পাশ থেকে আশিক অসহায়ের মতো বলে, এই তোমার বউকে বুঝাও। বুঝে না আপু। আমাকে ধমকে চুপ করিয়ে দেয়। এই কথা শুনে আরশি হেসে ফেলে। সাথে আরিয়াও। আশিক বোকার মতো চেয়ে থাকে। আরশি নিজের কাজ শেষে ইটালিতে নিজের পড়ালেখার পাঠ চুকিয়ে ফেলেছে। সোহা বাংলাদেশে ফিরে গেছে সপ্তাহখানেক আগে। তাই আরশির সাথে দেখা হয়নি। আজ আরশি কানাডাতে ফিরবে, তবে একা না। মোনা, লিসা, পিটারের মা-বাবা, ভাই ও দাদি, হ্যারির মা-বাবা ও বোন সবাই আজ আরশির সাথে যাবে। কারণ পিটারের সাথে ইরিনার বিয়ে ও ক্যামেলিয়ার সাথে গ্রিনের বিয়ে হবে। পরিশিষ্ট। অনাড়ম্বরভাবেই একই দিনে চার্চে গ্রিন, ক্যামেলিয়া ও পিটার ইরিনার বিয়ে হয়। সবাই ওদের বিয়ে পরবর্তী রিচুয়াল উপভোগ করছে। এদিকে শ্রাবণ ও আরশি মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। সামান্য রোদ উঠেছে। রাস্তার ধারে গাছগুলোতে ফুটে আছে গোলাপি, ল্যাভেন্ডার রঙের হরেক ফুল। মণিমুগ্ধকর আবহাওয়া। গাছের নিচেও ফুলের ছড়াছড়ি। শ্রাবণ মেয়েকে নিয়ে একটা বেঞ্চে বসল। আরশি দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আজকের দিনটা খুব সুন্দর না? শ্রাবণ প্রত্যুত্তর করে, আমার কাছে তোমাদের সাথে কাটানো প্রতিটা দিন সুন্দর। আরশি হেসে ফিরে তাকায়। অতঃপর শ্রাবণের পাশে বসে বাহু জড়িয়ে ধরে। বারিশ তার বাবার কোলে থেকেই হেসে উঠে। দুঃখের পর সুখ বুঝি এত মধুর ভাবে ধরা দেয়। যেমনটা রাতের ঝড়ের তাণ্ডবের পর সূর্য স্নিগ্ধতার পরশ নিয়ে আসে। সমাপ্তি। গল্প শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে নুরুন্নাহার তিথি। অন্তিম পর্ব।